চলুন আজ আমাদের হাতে থাকা সোর্সগুলো ঘেঁটে দেখি আমরা যে গ্রহের উপর দাঁড়িয়ে আছি তার ঠিক গভীরে কি লুকিয়ে আছে। ভূপৃষ্ঠ থেকে একদম কেন্দ্র পর্যন্ত একটা ভার্চুয়াল সফর করা যাক। প্রথম প্রশ্নটাই আসে এই ক্রাস্ট বা ভূত্বক নিয়ে। আমাদের সোর্সগুলো বলছে এর নাকি দুটো বিলকুল আলাদা চরিত্র আছে। ব্যাপারটা কি? ঠিক ধরেছেন। এই ক্রাস্ট হল পৃথিবীর সবচেয়ে বাইরের পাতলা স্তর, অনেকটা আপেলের খোসার মতো। আর এর দুটো ভাগ আছে। একটা হলো কন্টিনেন্টাল ক্রাস্ট, যা দিয়ে মহাদেশগুলো তৈরি। এটা বেশ পুরু, গড়ে প্রায় ৩০ থেকে ৭০ কিলোমিটার, এবং এর মূল উপাদানকে আমরা বলি সায়াল, অর্থাৎ সিলিকা আর অ্যালুমিনিয়াম। সায়াল, আচ্ছা। হ্যাঁ, আর অন্যটা হলো ওশেনিক ক্রাস্ট, যা সাগর বা মহাসাগরের নিচে থাকে। এটা অনেক পাতলা, গড়ে মাত্র ৫ কিলোমিটার, আর এর উপাদান হলো সিমা, সিলিকা আর ম্যাগনেসিয়াম। আচ্ছা, তার মানে একটা অ্যালুমিনিয়াম প্রধান, অন্যটা ম্যাগনেসিয়াম প্রধান। এই পার্থক্যের কি কোনো বিশেষ গুরুত্ব আছে, নাকি এটা শুধু একটা টেকনিক্যাল ডিটেল? এখানেই তো আসল মজাটা। এটা শুধুমাত্র ডিটেল নয়, এটা আমাদের গ্রহের সমস্ত ভূতাত্ত্বিক কার্যকলাপের মানে মূল চালক শক্তি। তাই নাকি? কিভাবে? সোর্স অনুযায়ী সীমা অর্থাৎ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ওশেনিক ক্রাস্ট সিয়ালের চেয়ে অনেক বেশি ঘন বা ভারী। তাই যখন একটি মহাদেশীয় প্লেটের সাথে একটি সামুদ্রিক প্লেটের ধাক্কা লাগে, তখন ভারী ওশেনিক প্লেটটি মহাদেশীয় প্লেটের নিচে চলে যায়। এই প্রক্রিয়াকে সাবডাকশন বলে, তাই না? ঠিক তাই। আর এর ফলে তৈরি হয় গভীর সমুদ্র খাত, আর জন্মায় হিমালয়ের মতো পর্বতমালা। দারুণ। আচ্ছা, এই ক্রাস্ট তো ভাসছে অন্য কিছুর ওপর। এর ঠিক নিচে কি আছে? ক্রাস্টের নিচেই শুরু হচ্ছে পৃথিবীর বিশাল অংশ জুড়ে থাকা ম্যান্টেল, যা প্রায় ২৯০০ কিলোমিটার পুরু। আর এই ক্রাস্ট আর ম্যান্টেলের মধ্যে একটা স্পষ্ট সীমানা আছে, যাকে বিজ্ঞানীরা মোহোজ ডিসকন্টিনিউটি বলে। মোহোজ ডিসকন্টিনিউটি। হুম। এটা আবিষ্কার হয়েছিল খুব চমকপ্রদভাবে ভূমিকম্পের সময় তৈরি হওয়া পি ওয়েভ আর এস ওয়েভ। ও, ওই সাইজমিক ওয়েভগুলো। হ্যাঁ, ওই ওয়েভগুলো এই স্তর পার হওয়ার সময়ে হঠাৎ করে তাদের গতির পরিবর্তন করে ফেলে। আর তা দেখি বিজ্ঞানীরা প্রথম বুঝেন যে ক্রাস্ট আর ম্যান্টেল সম্পূর্ণ ভিন্ন দুটি বস্তু দিয়ে তৈরি। তার মানে এটা একটা অদৃশ্য দেয়ালের মতো? এই ম্যান্টেলের ভেতরের অবস্থাটা কেমন? পুরোটাই কি কঠিন? না, এখানেও আরেকটা স্তর বিন্যাস আছে। ম্যান্টেলের উপরের অংশ, যাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়, সেটা পুরোপুরি গলিত নয়। প্রচণ্ড তাপ আর চাপের কারণে ওইটা অনেকটা অনেকটা অর্ধগলিত, অর্থাৎ আঠালো অবস্থায় থাকে। আঠালো? হ্যাঁ, আমাদের টেকটনিক প্লেটগুলো ওই আঠালো স্তরের উপরেই ভাসছে আর খুব ধীরে ধীরে নাড়াচাড়া করছে। ভাবা যায় আমরা আসলে একটা আঠালো গরম স্তরের ওপর ভেসে বেড়াচ্ছি। আর এই নড়াচড়াই তো ভূমিকম্প বা আগ্নেয়গিরির মতো ঘটনার জন্য দায়ী। আর এই স্তর থেকে ম্যাগমা তৈরি হয়, যা বাইরে বেরিয়ে এলে আমরা লাভা বলি। আচ্ছা, আর তার নিচের অংশটা? তার নিচের অংশ লোয়ার মেন্টাল বা মেসোস্ফিয়ার, সেটা আবার কঠিন। যে প্রথমে একটা ভাঙা খোসা, তার নিচে একটা আঠালো স্তর, আর তারপর আবার কঠিন স্তর। এবার চলুন একেবারে কেন্দ্রের দিকে যাই। কোর নিয়ে সোর্সগুলোতে বেশ কিছু অবাক করার মতো তথ্য আছে। একদম। পৃথিবীর কেন্দ্র বা কোর, যাকে বেরিস্ফিয়ারও বলা হয়, তার পুরোটাই তৈরি নাইফি দিয়ে, অর্থাৎ নিকেল আর আয়রন। নাইফি, আচ্ছা। কিন্তু এরও দুটো ভাগ। আউটার কোর প্রায় ২২০০ কিলোমিটার পুরু, এবং এটা পুরোপুরি তরল অবস্থায় আছে। কিন্তু আসল বিস্ময়টা হলো ইনার কোর। বাইরের অংশটা তরল হলেও প্রায় ১২০০ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরের অংশটা কঠিন। এখানেই আমার একটা খটকা লেগেছিল। সোর্সগুলো বলছে ইনার কোরের তাপমাত্রা আউটার কোরের চেয়েও বেশি, প্রায় সূর্যের পৃষ্ঠের সমান। তাহলে এত গরমেও ওটা তরল না হয়ে কঠিন কেন? এটা তো স্বাভাবিক নিয়মের উল্টো। অসাধারণ প্রশ্ন। এর কারণ হলো প্রচণ্ড চাপ, মানে অবিশ্বাস্য চাপ। ইনার কোরের চাপ এতটাই বেশি যে লোহার অণুগুলো তরল হওয়ার মতো যথেষ্ট জায়গা পায় না। মানে তাপমাত্রা গলিয়ে দিতে চাইলেও চাপ তাদের একসাথে বেঁধে রাখছে। ঠিক তাই, চাপ তাদের কঠিন অবস্থায় থাকতে বাধ্য করে। আর এই তরল আউটার কোর, যা কঠিন ইনার কোরের চারপাশে ঘুরছে, এটা একটা বিশাল ডাইনামোর মতো কাজ করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে।
আর এই ম্যাগনেটিক ফিল্ডই তো আমাদের সূর্যের ক্ষতিকারক সৌরঝড় থেকে বাঁচিয়ে রাখে। ঠিক তাই। তাহলে সংক্ষেপে বললে আমরা সিয়াল আর সীমা দিয়ে তৈরি এক অস্থির ক্রাস্টের ওপর আছি, যার নড়াচড়া নিয়ন্ত্রণ করছে আঠালো ম্যান্টেল। আর একদম কেন্দ্রে রয়েছে এক অদ্ভুত কোর, যার তরল অংশটা আমাদের অদৃশ্য রক্ষা কবচ তৈরি করেছে, আর কঠিন অংশটা প্রচণ্ড চাপের এক রহস্যময় পিণ্ড। একদম ঠিক বলেছেন। আমাদের সোর্স মেটেরিয়ালগুলো পৃথিবীর গঠন সম্পর্কে যা যা তথ্য দিয়েছে তার প্রায়ই তো পরোক্ষ প্রমাণ। মানে ভূমিকম্প, তরঙ্গ বা উল্কাপিণ্ডের গঠন বিশ্লেষণ করে পাওয়া। তাহলে ভাববার বিষয় হলো, সরাসরি না দেখেও কিভাবে আমরা এত কিছু প্রায় নিশ্চিতভাবে জানতে পারলাম। বিজ্ঞানের এই পদ্ধতিটাই হয়তো আমাদের কাছে সবথেকে বড় বিস্ময়।